মুম্বাই মানেই আর বিশেষ করে সপ্তাহের প্রথম দিন মানেই হচ্ছে ট্রেনে ট্রেনে ব্যাপক ভিড়, বাদুড়ঝোলা ভিড়। আর সেই ভিড় থেকে ছিটকে পড়েই 6 জনের মৃত্যু হলো। কিভাবে দুর্ঘটনা ঘটলো? কারণ ট্রেনে ভিড় বিপর্যয় কোনো নতুন কথা নয় মুম্বাইয়ে, কিন্তু এরকম ঘটনা কিভাবে ঘটলো সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, দেখো, লোকাল ট্রেন মুম্বাইয়ে বলা হয় হচ্ছে লাইফ লাইন, এবং সকাল থেকে রাত পর্যন্ত মুম্বাইয়ের লোকাল ট্রেনের প্রতি ভরসা করতে হয় হচ্ছে যাত্রীদেরকে। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে যে লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধু মুম্বাই কেন, দেশের বিভিন্ন প্রান্তেই ঘটনার নজির অবশ্যই আছে। কিন্তু এভাবে মুম্বাইয়ের মতো একটি জায়গাতে যেখানে লোকাল ট্রেনে ভিড়ে ঠাসা অবস্থায় যাতায়াত করতে মানুষ অভ্যস্ত, সেখানে এভাবে একসঙ্গে এতজন মানুষের লাইনে ছিটকে পড়া ট্রেন থেকে এবং তাদের মৃত্যুর ঘটনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেল সূত্রে যেটা খবর, একটি ট্রেন যাচ্ছিল হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাসের দিকে, আর একটি বিপরীত দিকে যাচ্ছিল, এবং দুটি ট্রেনের ক্ষেত্রেই ভিড় ছিল। কোথাও ওই ভিড়ে ঠাসা যে কামরা তার যাত্রীদের মধ্যে কোথাও গিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লাগে এবং তারপরেই তারা ছিটকে পড়েন, তাতে মৃত্যু হয়। অপর একটি অংশের সূত্র বলছে সেটা হচ্ছে যে ভিড়ে ঠাসা অবস্থায় যেভাবে যাত্রীরা ছিলেন, বিশেষ করে হচ্ছে কল্যাণগামী ট্রেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কার্যত তারা যে ফুটবোর্ড আছে সেখানে পা রাখার ন্যূনতম জায়গাটুকুনি পর্যন্ত পাচ্ছিলেন না, এবং সেই অবস্থা থেকে কোথাও তাদের হাত ফসকে যায় এবং তাতেই লাইনে পড়ে যাওয়ার ঘটনা ঘটে এবং তাতেই বিপর্যয় ঘটেছে। এবং ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে হচ্ছে রেল। মুম্বাই দুর্ঘটনায় ফের স্ক্যানারে রেলের নিরাপত্তা সুরক্ষা, স্টেশন থেকে ট্রেন, ভিড় সামলানোর দায় কার? কেন লোকালে অত্যধিক যাত্রী, কেন রোখা গেল না হুড়োহুড়ি ধাক্কাধাক্কি? এইটাই প্রশ্ন উঠছে। আর দায় কি এড়াচ্ছে রেল? কারণ ট্রেনের দরজায় ঝুলছিলেন যাত্রীরা, এরকমটাই বলা হচ্ছে, এবং অন্য একটি ট্রেনের ধাক্কায় কাছাকাছি চলে আসে, যেরকম লাইন চেঞ্জ করার সময় কাছাকাছি চলে আসে, আমাদের এখানেও দেখা যায়। কিন্তু আবির, মুম্বাইয়ে নাকি লোকাল ট্রেন এমনভাবেই পরিষেবা দেওয়া হয় যে আমাদের এখানে যেরকম ভিড় হয় তার থেকেও বেশি ভিড় হয়, কিন্তু সেই ভিড় সামলানোর জন্যই নাকি সেরকম পরিষেবা দেওয়া হয়। তাহলে এরকম ঘটনা ঘটলো কিভাবে? প্রথমত হচ্ছে, যখন ট্রেন তৈরি করা হয় তার যে আকার রাখা হয় এবং দুটো লাইনের মধ্যে বা ট্র্যাকের মধ্যে যে দূরত্ব, পাশাপাশি দূরত্ব থাকে, সেখানে অঙ্ক কষেই দেখে নেওয়া হয় যে দুটো ট্রেন পাশাপাশি গেলে তাদের মধ্যে কতটা দূরত্ব থাকবে এবং কতটা পরিমাণ ভিড় হতে পারে, ঝুলে থাকতে পারে, যে যেখানে খুব কাছাকাছি বা ওই অবস্থার মধ্যে দূরত্ব দিয়ে গেলেও ধাক্কা লেগে মানুষ পড়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, রেলের যে ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী বলছে, যদি কোনো স্টেশনে দেখতে পাওয়া যায়, মানে গার্ড যিনি রয়েছেন তার তো দেখার কথা, খেয়াল রাখার কথা যে কামরা দিয়ে প্রচুর মানুষ ঝুলছেন, তাহলে তিনি সেই মুহূর্তে তো তিনি অ্যালার্ট করবেন। এবং শুধুমাত্র অ্যালার্ট করবেন ওই স্টেশনে থাকা না যেখানে ট্রেন দাঁড়াবে, তিনি তো অ্যালার্ট করবেন হচ্ছে মোটরম্যানকেও, ফলে ট্রেনকে থামানোর ব্যবস্থাও থাকে। এবং লোকাল ট্রেন থামানোর ক্ষেত্রে মেল বা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে যতটা ঝক্কি থাকে, সেই ঝক্কিটা অনেকটা টেকনিক্যালি অনেকটা কম থাকে। অবশ্যই নিরাপত্তাজনিত ব্যাপার অবশ্যই জড়িত থাকে, সিগন্যালিং এর একটা ব্যবস্থা অবশ্যই থাকে। তৃতীয়ত হচ্ছে যে যখন ট্রেনটি ওই অবস্থাতে ছেড়ে যাচ্ছে, সেই সময় আগের পূর্ববর্তী স্টেশনের যারা কর্মীরা ছিলেন তারা কেন অ্যালার্ট করলেন না? ফলে এই প্রশ্নগুলো অবশ্যই উঠছে। যদিও রেলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সিসি ফুটেজ দেখছেন, তারা গার্ডের সঙ্গে তারা কথা বলছেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তারা কথা বলছেন, ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তের ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, এবং একই সঙ্গে তারা উল্লেখ করেছেন যেভাবে দিল্লিতে বিপর্যয় হয়েছিল, তারপরে মুম্বাইতে এত বড় দুর্ঘটনার পর আবার রেলের গাফিলতি নিয়েই প্রশ্ন উঠবে। इसमें जो दोनों तरफ की जो ट्रेनें थी, उन दोनों ट्रेनों के आने की तरफ से और जाने वाली तरफ से, सीएसटी की तरफ और कसारा तरफ, दोनों ट्रेनों की तरफ जाने वाले यात्री इसमें गिरे हैं। कसारा बाउंड के गार्ड ने जो इन्फॉर्मेशन दी, उसने ये केवल हमें इन्फॉर्मेशन दी थी, नारायण दस लोकल जिसे बोलते हैं हम लोग, उसने केवल इतनी इन्फॉर्मेशन हमें दी थी कि 6 यात्री जो है, उसने जब इन्फॉर्मेशन दी थी 6 यात्री ट्रैक के बाजू में गिरे हुए हैं, डाउन थ्रू ट्रैक के बाजू में गिरे हुए हैं। ये जानकारी गार्ड ने अपने को पहली बार दी थी, लेकिन उसके बाद में जब वहाँ पे एम्बुलेंसेस हम लोगों ने पहुँचाई थी, उसके बाद में ये पता चला कि वहाँ पे लगभग 8 यात्री जो है वो इंजर्ड थे। उन यात्रियों को कड़वा के हॉस्पिटल में पहुँचाया गया है। আর চলে যাব ছত্তিশগড়ে। কয়েকদিন আগেই বস্তার
মাওবাদী মুক্ত ঘোষণা করলো কেন্দ্র, আর তারপরে আবার ছত্তিশগড়ে সুকমার জঙ্গলে প্রেসার আইডি বিস্ফোরণ, আর তাতেই মৃত্যু হলো এএসপির। প্রেসার আইডি বিস্ফোরণ, হামলায় উড়ল যৌথ বাহিনীর গাড়ি, শহীদ এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে, আহত আরও কয়েকজন পুলিশ জওয়ান। কিভাবে হয় যেখানে বাস্তার দীর্ঘদিন ধরে মাওবাদীদের দখলে ছিল, কারো দাম 1 কোটি টাকা মাথার দাম, কারো 5 লক্ষ টাকা মাথার দাম, তাদেরকে মেরে ফেলেছে যৌথ বাহিনী, আর তারপরে আবার বিস্ফোরণ। তার মানে কি আগে থেকেই পাতা ছিল এই ধরনের আইডি? রাস্তাঘাটের খুব সতর্ক হয়ে যৌথ বাহিনী এখন এগোচ্ছে যা জানা যাচ্ছে, কারণ সেই মাওবাদীদের ফেলে যাওয়া বিস্ফোরণে আরও ক্ষয়ক্ষতি হতে পারে এমনটাই আশঙ্কা ছিল। আর হামলায় উড়ল যৌথ বাহিনীর গাড়ি। মাওবাদীরা কি ছিল সেখানে, এই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে, নাকি তাদের ফেলে যাওয়া এই বিস্ফোরণেই এই রকম ঘটনা ঘটল। আইডি, প্রেসার আইডি, কয়েকদিন আগেই বাস্তারকে শহীদ এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে বিস্ফোরণে আহত আরও কয়েকজন পুলিশ জওয়ান। আপনাদের জানিয়ে রাখি, গত কয়েকদিন আগেই বাস্তারকে মাওবাদী মুক্ত ঘোষণা করলো, কারণ কারো মাথার দাম, বাসব রাজু, তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। তারপরে আরও কয়েকজন মাওবাদী শীর্ষ নেতৃত্বকে মেরে ফেলেছে যৌথ বাহিনী। তারপরেও হামলা কিভাবে, তারপরেও এই রকম বিস্ফোরণ, তাতে গাড়ি উড়ে গেল কিভাবে, পুলিশের গাড়ি, যৌথ বাহিনীর গাড়ি, এবং যৌথ বাহিনীর বেশ কয়েকজন আহত হয়েছেন প্রেসার আইডি বিস্ফোরণে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি आदित्य राय। आदित्य जी, कैसे हुआ ये हादसा? ये तो माओवादी लोग तो नहीं है उधर। नहीं, देखिए दादा, जो है कि अभी तो पहले बस्तर सिर्फ एक जिला है, किया था। ये जो जिला है ये बहुत हेवी नक्सल अफेक्टेड एरिया है, और यही वो जिला है जिस जिले में 2010 में अप्रैल 2010 में 76 सीआरपीएफ के जवान शहीद हुए थे। यही वो जिला है। अगर इस कल की आज की घटना की बात करें तो ये घटना इस प्रकार हुई कि कल जो है माओवादियों ने एक माइन है, एक पत्थर की क्रशर माइन है, उस माइन में कल आग लगा दी। और इस घटना की आज शिनाख्त करने के लिए जो है वो एडिशनल एसपी राव जो है वो गए हुए थे। हाँ। और हेलो हेलो हाँ, बोलिए आदित्य जी। जी जी जी। तो ये जो कल रात में जो आगजनी की थी माओवादियों ने, इस घटना की शिनाख्त करने के लिए, इस घटना की जांच करने के लिए आज एएसपी आकाश राव जो है वो अपने दल बल के साथ जो है वो घटनास्थल पर पहुंचे थे। ये एक जाल था माओवादियों का। माओवादियों ने कल रात में आगजनी के बाद उस इलाके में कुछ प्रेशर आईडीज जो है वो प्रेशर आईडीज वहां पर प्लान कर रखी हुई थी। माओवादियों को पता था कि आज हम आगजनी करेंगे, और जैसे ही हम आगजनी करेंगे वैसे ही दूसरे दिन सुबह जो है पुलिस का दल जो है वो घटनास्थल पर जांच के लिए आएगा। और ये माओवादियों को पहले से ही पता था कि प्लानिंग माओवादियों ने पहले कर ली थी, जिसके चलते उन्होंने प्रेशर आईडीज जो है वो जमीन में दबा के रखी थी। और जैसे ही एएसपी का जो दल है, कि जिस जगह पर आगजनी की घटना हुई थी वहां करीब जो है कि नेशनल हाईवे, और नेशनल हाईवे से आपको 200 मीटर जो है वो अंदर पैदल जाना पड़ता है माइन की तरफ, प्रेशर माइन की तरफ। तो अपने वाहन खड़े कर 200 मीटर जब ये पैदल जा रहे थे एएसपी अपने दल के साथ, उसी वक्त प्रेशर आईडी पर उनका पैर पड़ा, और प्रेशर आईडी पर पैर पड़ने की वजह से उनके दोनों पैर जो है वो बहुत ही तरीके से क्षतिग्रस्त हो गए, और अस्पताल लाते लाते एएसपी ने जो है वो दम तोड़ दिया था। इनके अलावा एसडीओपी जो है, एसडीओपी घटनास्थल पर मौजूद थे, वो भी एएसपी के बिल्कुल पीछे चल रहे थे। तो एसडीओपी जो है चंद्राकर जी वो भी बुरी तरीके से घायल हो गए, और एक जो है वहां के थाने के थानेदार जो थे वो भी घायल हुए। जी दादा। জি জি, বহুত শুক্রিয়া। যা বলছিলেন আমাদের প্রতিনিধি, তাতে গাড়ি থেকে নেমে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা নয় ওটা, হেঁটে যাচ্ছিলেন এএসপি সহ আরও সেনা যৌথ বাহিনীর জওয়ানরা। পা দিতেই ওই আইডি বিস্ফোরণ, প্রেসার আইডি বিস্ফোরণ পায়ের চাপে, আর তাতেই শহীদ এএসপি, আহত আরও বেশ কয়েকজন।